আজমানপুর গ্রাম ধীরে ধীরে প্রাণ ভিড়ে পাচ্ছিল। কেউ চুলা জ্বালাচ্ছিল, কেউ গবাদি পশু খুলছিল। কিন্তু ফারুক, যে বাঁশের কাজ করে, আজ একা জঙ্গলের দিকে বেরিয়েছে। ফারুকের কাঁধে ঝোলানো কুড়াল, ঝোলায় 2টি রুটি এবং একটি কাঁচা পেঁয়াজ। সে পথে পথে নিজের সঙ্গে কথা বলছে। কাল মুন্সি বলেছিল এই পাশেই কিছু কাঠ পড়ে আছে। ভাবছি একবার দেখে নিই। যদি 2-4টে বাঁশ পাই, দুপুরের মধ্যেই কাজ শেষ হবে। ফারুক সরু পথ ছেড়ে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে যায়। বাতাস থমকে আছে, মাটিতে অদ্ভুত ছাপ। হ্যাঁ, এটা কোন প্রাণীর থাবা? না গরু, না বলদ, কুকুরও মনে হচ্ছে না। ওপর থেকে হঠাৎ ঝলমলে আলো পড়ে। ফারুক অস্থির হয়ে ওঠে, শরীর গরম হতে শুরু করে। আরে, এই আলো কোথা থেকে এলো? সূর্য জঙ্গলের ভেতর থেকে দেখা পর্যন্ত যাচ্ছে না। এটা কিসের সোনালি রশ্মি? আমার শরীর গরম হচ্ছে। আহ, কেউ আছে কি? ফারুক ধীরে ধীরে একটি ছাগলে রূপান্তরিত হয় এবং ধীরে ধীরে ঝোপের ভেতর চলে যায়। এভাবেই ফারুক গ্রাম থেকে উধাও হয়ে গেল। জঙ্গল আরও নীরব হয়ে যায়। ইমরান, গ্রামের কাঠকর্মী, কুড়াল নিয়ে গাছের নিচে বসেছে। চারপাশে শুকনো ডালপালা। ঘাম মুছে নিজেকে প্রস্তুত করছে। আজ যদি 3 গাঁটটা কাঠ নিয়ে যেতে পারি, হাটে বেচে আটা নিয়ে আসব। বাড়িতে 2 দিন ধরে ঠিকমতো রুটি পর্যন্ত হয়নি। হঠাৎ একটি রঙিন পাখি তার সামনে পড়ে যায়, ডানা ভাঙা। পাখিটি উড়তে পারছে না। ওরে, তুই তুই পড়ে গেলি নাকি? কি হয়েছে তোর? এভাবে তুই পড়ে গেলি? ইমরান পাখিটাকে হাতে তুলে নিল এবং পাখির ডানায় জড়িবুটি লাগিয়ে দিল। ভয় পাস না পাখি, আমি কিছুই করব না, শুধু থাম। পাখিটি কথা বলতে শুরু করে। তোমাকে ধন্যবাদ আমার সাহায্য করার জন্য। আমার নাম নীলা। আমি এক জাদুকরী আত্মা। তোমার সাহায্য দরকার। তুমি আমাকে সাহায্য করবে? তুই তুই কথা বলছিস? তুই কি মানুষ? তুই মানুষের মতো কিভাবে কথা বলিস? আমি মানুষ নই, তবে একসময় মানুষের মতো ছিলাম। এখন অভিশাপে বাধা। আমি জানি গ্রামের মানুষ কেন উধাও হচ্ছে। মানুষ কেন উধাও হচ্ছে তুমি বলো আমাকে। গ্রামের মানুষ সবাই খুব ভয়ে আছে। প্রথমে কবির উধাও, তো পরে রানী উধাও, আর এখন তো ফারুক উধাও। এই জঙ্গলে এক অদ্ভুত শক্তি মানুষদের পশুতে রূপান্তরিত করছে। শুধু সাহসী এবং ন্যায়বান ব্যক্তি এই সমস্যার সমাধান করতে পারবে। অদ্ভুত কোনো শক্তি? আগে তো এখানে কোনো শক্তি ছিল না। এই জঙ্গলে তো আমরা আমাদের দিনমজুরি করে এই জঙ্গলে আমাদের রুটি রোজগার। আজ এই জঙ্গলে এসে সবাই উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে এক অদ্ভুত শক্তি এসেছে। সেই শক্তি যতক্ষণ না ধ্বংস হবে, ততক্ষণ পর্যন্ত কেউ রেহাই পাবে না। কিন্তু এসব থেকে কিভাবে শেষ করব আমি? সঠিক সময়ের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো তুমি আমার সাথে, আমার বাড়িতে থাকবে। ইমরান তার বাড়িতে চলে যায়। তখনই ইমরানের স্ত্রী সীমা সেখানে এসে বলে, ইমরান, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ফারুক গতকাল সকালে জঙ্গলে কাঠ নিতে গিয়েছিল, এখনো ফেরেনি। নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, না আমি ঠিক আছি, তুমি এত টেনশন করো না। হ্যাঁ, এই নিয়ে গ্রামের অনেক মানুষও উধাও হয়ে গিয়েছে। আমাদের দ্রুত কিছু করতে হবে। তুমি কি করবে গো? যারা ওই জঙ্গলে যায় তারা কেউ ফিরে আসে না। তুমি আর কখনো ওই জঙ্গলে কাঠ কাটার জন্য যেও না। কি বলছো সীমা? কাঠ না কাটলে সংসার চলবে কিভাবে? তুমি কোনো চিন্তা করো না গো, অন্য কোনো পথ নিশ্চয়ই বের হবে। তুমি অন্য কোনো কাজ খুঁজে বের করো। তুমি ভয় পেও না সীমা। এই হলো নীলা। ও কোনো সাধারণ পাখি না, ও এক জাদুকরী পাখি। ও জানে জঙ্গলের সবাই কিভাবে আর কেন উধাও হয়ে যাচ্ছে। ও আমাদেরকে সাহায্য করবে জঙ্গলের রহস্য বের করার জন্যে। তুমি সত্যি বলছো এই পাখি আমাদেরকে সাহায্য করবে? হ্যাঁ সীমা, সত্যি বলছি। দেখো, এই রহস্য খুব শিগগিরই সবার সামনে আসবে। গ্রামের প্রতিটি মানুষ ভয়ে কাঁপছে। কেউ জানে না কে ফিরেছে, কে উধাও হয়েছে। ইমরান এবং নীলা সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে সেই অন্ধকার শক্তির মুখোমুখি হবে। কিছুদিন এভাবে কেটে যায়। একদিন ইমরান কাজে চলে যায়। বাড়িতে কোনো খাবার নেই, কোনো আনাজপাতি নেই। সীমা রান্নার কোনো কিছু না পেয়ে জঙ্গলে চলে যায় কিছু ফল আনার জন্য। হাঁটতে হাঁটতে সীমা
সেই গাছটার নিচে এসে দাঁড়ায়। ঠিক তখনই সেই আলোর রোশনি এসে সীমাকে ছাগল বানিয়ে দেয় এবং উপরে টেনে নেয়। অন্যদিকে ইমরান বাড়ি ফিরে সীমাকে খুঁজে না পেয়ে গ্রামে গ্রামে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সীমাকে খুঁজে পায় না। ইমরান মনে মনে ভাবে, সীমা কি তাহলে সেই জঙ্গলে? না না, তা কিভাবে হয়? এসব আমি কি ভাবছি? ও কেন যাবে জঙ্গলে? ঠিক তখন সেই পাখিটি নীলা এসে বলে, ইমরান, আমি জানি তোমার স্ত্রী সীমা কোথায় আছে। কোথায় আছে সীমা? তাড়াতাড়ি বলো আমাকে। সীমাও অন্যদের মতন সেই অদ্ভুত শক্তির ষড়যন্ত্রের শিকার হয়েছে। কি বলছো নীলা? এটা কি করে হতে পারে? আমি এক্ষুনি যাব সীমাকে নিয়ে আসতে। আমি আমার সীমার কিছু হতে দেব না। শান্ত হও ইমরান, এখন ওই জঙ্গলে যাওয়া সঠিক সময় নয়। আমরা আগামীকাল ভোরবেলা ওই জঙ্গলের জন্য বের হব। কিন্তু এত সময়? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আগামীকাল ভোরে বেরোব। ইমরান এবং নীলা ভোরবেলা জঙ্গলের উদ্দেশ্যে বেরোয়। তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে প্রবেশ করছে। নীলা ইমরানের মাথার উপর থেকে উড়ে উড়ে চারিদিকে দেখছে। বাতাসে পাতা খসখস করছে। ইমরান এবং নীলা ঝোপঝাড়, খাল এবং অন্ধকার জঙ্গল অতিক্রম করছে। নীলা, তুমি কি সত্যি জানো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমাদের লক্ষ্য একটি পুরনো ধ্বংসপ্রায় গুহা। সেখানে অঘরী রতন বসে আছে। সে তার শক্তি বাড়ানোর জন্য এসব কাজ করছে। রাক্ষস ভুজঙ্গকে ব্যবহার করছে। হাঁটতে হাঁটতে ইমরান সেই গুহার কাছে এসে পৌঁছায়। যখন তারা গুহার ভিতরে প্রবেশ করে তখন দেখে গুহার ভিতরে অদ্ভুত ব্যক্তি বসে আছে। মাথায় ছাই, চোখে শূন্যতা, চারপাশে মানুষের হাড় এবং মাংস ছড়ানো। এটাই অঘরী রতন। তার শক্তি গ্রামের মানুষদের এই জায়গায় নিয়ে এসেছে। যাকে তুমি খুঁজছ সে ভেতরে আছে, কিন্তু ভেতরে যাওয়ার আগে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা উত্তর দেব, জিজ্ঞেস করুন। প্রথম প্রশ্ন, জীবনের সবচেয়ে বড় শক্তি কি? ভালোবাসা। ঠিক বলেছ তুমি, তোমার উত্তর পুরোপুরি সঠিক। দ্বিতীয় প্রশ্ন, এই জঙ্গলের প্রকৃত মালিক কে? প্রকৃতি। এটাও ঠিক। এখন শেষ প্রশ্ন, এর সঠিক উত্তর দিতে পারলেই তুমি নিজের স্ত্রীকে নিয়ে যেতে পারবে, কিন্তু ভুল দিলে তুমি সকলের ধ্বংসের কারণ হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, অন্ধকারকে কি শেষ করতে পারে? জাদু। ভুল। তুমি ভুল উত্তর দিলে। এবার যা হবে তা সাধারণ মানুষ থামাতে পারবে না। অন্ধকারকে শুধু আলো শেষ করতে পারে। এখন দেরি হয়ে গেছে। ইমরান ভুল উত্তর দেওয়ার জন্য পাথর কেঁপে ওঠে, মাটি ফেটে যায়। ভয়ঙ্কর লম্বা পাথুরে রাক্ষস ভুজঙ্গ বেরিয়ে আসে। চোখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, চারপাশে ভয়ঙ্কর গর্জন। ভুজঙ্গ শত শত বছর ধরে ঘুমেছিল, এখন আবার জেগে উঠেছে। সর্বনাশ হয়ে গেল। রাক্ষস ভুজঙ্গ জেগে উঠেছে। এখন এর সাথে লড়াই করা খুবই কঠিন। কিন্তু নীলা, কোনো তো উপায় হবে একে মারার। সেই উপায় কি? হ্যাঁ, একটি উপায় আছে, জাদুকরি তলোয়ার। এখন শুধু জাদুকরি তলোয়ারই পারে আমাদেরকে বাঁচাতে। আমরা শুধু প্রাণ বাঁচাতে আসিনি, আমাদের গ্রাম, আমাদের মানুষ, সবকিছুর জন্য লড়াই করতে হবে। হ্যাঁ ইমরান, আমি প্রস্তুত। তুমি উঠে এসো আমার ডানায়। নীলা বিশাল পাখিতে রূপান্তরিত হয়। ডানাগুলো বড় এবং শক্ত। ইমরানকে তার ডানায় ধরে গুহার ভেতর থেকে উড়ে বাইরে আসে। তুমি এত বড় আকার ধারণ করলে কিভাবে? এটাই আমার আসল রূপ। এখন এসব কথা বলার সময় না। আমাদের কাছে সময় খুবই কম। এই জঙ্গলের একটি পুরনো কুয়া আছে। সেই কুয়ার মধ্যে লুকানো আছে প্রকৃতির জাদুকরি তলোয়ার। সেই তলোয়ার দিয়ে ভুজঙ্গকে শেষ করতে হবে, নয়তো সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে সেই তলোয়ার খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। এরপর নীলা ইমরানকে তার ডানায় বসিয়ে সেই কুয়ার কাছে নিয়ে যায়। এই সেই কুয়া। তুমি তাড়াতাড়ি যাও এবং সেই তলোয়ার নিয়ে আসো। কুয়া, তুমি কি শুনতে পাচ্ছ? আমাকে সাহায্য করো আমাকে। কেন এসেছ তুমি এখানে? কি সাহায্য চাও তুমি আমার কাছে বলো? আমার প্রকৃতির জাদুকরি তলোয়ার লাগবে। রাক্ষস ভুজঙ্গ জেগে উঠেছে। ওকে শেষ না করলে ও সবকিছু ধ্বংস করে দেবে। এই তলোয়ার নেয়ার জন্য তোমাকে কিছু ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে বলো আমাকে, আমি ত্যাগ করতে প্রস্তুত। তোমার শরীরের যে কোনো একটি অঙ্গ ত্যাগ করতে হবে। ঠিক আছে, আমি প্রস্তুত। যদি এই ধ্বংস থেকে সবকিছু বাঁচানোর জন্য আমাকে ত্যাগ করতে হয় তাহলে আমি প্রস্তুত আছি। তুমি তোমার পরীক্ষায় পাশ করে গেছ।
এটি ছিল তোমার একটি পরীক্ষা, কারণ তুমি শুধু নিজের কথা ভাবো নাকি অন্যদের নিয়ে ভাবো সেটাই দেখার ছিল। এই নাও জাদুকরি তলোয়ার। এরপর ইমরান জাদুকরি তলোয়ার নিয়ে নীলার ডানায় চড়ে সেই গুহায় চলে আসে। এই তলোয়ার শুধু অস্ত্র নয়, এটা প্রকৃতির বিচার। ভুজঙ্গকে মারার একমাত্র উপায় এটাই। আজ সে শুধু মরবে না, আজ এই জঙ্গলও মুক্ত হবে আর সবাই যার যার আসল রূপে ফিরে আসবে। গুহার মাঝে ভুজঙ্গ দাঁড়িয়ে, বিশাল পাথুরে দেহ, চোখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। মানুষ, তুই আবার ফিরে এসেছিস। তুই কি জানিস, আমাকে কেউ মারতে পারবে না, তোকে এখন কেউ বাঁচাতে পারবে না। ভুজঙ্গ, কে মরবে আর কে বাঁচবে তার সময় তুমি ঠিক করবে না। তুমি সবাইকে মুক্ত করে দাও আর তোমার জগতে ফিরে যাও। আমি ওদেরকে মুক্ত করব না। মানুষেরা খুব খারাপ হয়, তোরা এই জঙ্গলকে ধ্বংস করে দিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়ব না। এইটা মানুষের জগৎ, তুমি এই জগতে থাকতে পারো না। তোমাকে তোমার জগতে ফিরে যেতেই হবে, না হলে তোমার মৃত্যু অনিবার্য। আমাকে মারবে এমন কেউ এখনো জন্মায়নি। তোর মতো এক সামান্য মানুষ আমায় মারবি? তোরা মানুষেরা খুবই দুর্বল। এই জঙ্গল এখন থেকে আমার, কেউ এই জঙ্গলের অধিকারী নয়। না ভুজঙ্গ, এই জঙ্গল কারো নয়, এটা প্রকৃতির। ইমরান, আমি তোমাকে উপরে উড়িয়ে নিয়ে যাচ্ছি। এই তলোয়ার দিয়ে তুমি ভুজঙ্গের মাথায় আঘাত করবে। মনে রেখো, তুমি কিন্তু একবার সুযোগ পাবে, তাই খুব সাবধান। ওর শক্তি মাথায় থাকে, ওকে মাথায় আঘাত করতে হবে, না হলে ওর চিহ্ন শেষ হবে না। ঠিক আছে, আমি ওর মাথায় আঘাত করব, তুমি আমাকে উড়িয়ে নিয়ে চলো। এরপর নীলা ইমরানকে উপরে উড়িয়ে নেয় আর তলোয়ারটি ভুজঙ্গের মাথার ভেতর ঢুকিয়ে দেয়। ভুজঙ্গ চিৎকার দিয়ে ওঠে। না, এটা হতে পারে না। আমার শক্তি এভাবে চলে যেতে পারে না। ভুজঙ্গ চিৎকার করতে করতে ধোঁয়া হয়ে মিলিয়ে যায়। রতন পিছিয়ে যেতে থাকে। থাম রতন, তুই যা করেছিস তা ঠিক করিসনি। সবাইকে তাদের আসল রূপে ফিরিয়ে দে। আমি শুধু শক্তি চেয়েছিলাম। শক্তি মানে ধ্বংস নয়। তুই যা করেছিস তার জন্য শাস্তি পেতে হবে। তুই আগে সবাইকে ঠিক করে দে, না হলে তোর মৃত্যুও আমার হাতে। কি? না না, আমাকে মেরো না। আমি এখনই সবাইকে আগের মতো ঠিক করে দিচ্ছি। আর কখনো আমি এমন কোনো কাজ করব না। আমি সবাইকে ঠিক করে দিচ্ছি। রতন মন্ত্র পড়া শুরু করলে চারপাশে আলো ছড়ায়। কিছুক্ষণের মধ্যে সবাই যার যার নিজের রূপে ফিরে আসে। তোমরা সবাই এখন থেকে মুক্ত। সবাই যার যার বাড়ি ফিরে যেতে পারো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজ তোমাদের জন্য আমরা সবাই আগের রূপে ফিরে এসেছি। ধন্যবাদের কিছু নাই ভাই, এটা তো আমাদের দায়িত্ব। এখন থেকে আমাদের এই জঙ্গল পুরোপুরি মুক্ত হয়ে গেল। আমি জানতাম তুমি আসবে ইমরান। আমাকে তো আসতেই হতো সীমা। এরপর সবাই যার যার বাড়িতে ফিরে যায় এবং জঙ্গল অলৌকিক শক্তি থেকে মুক্তি পেয়ে যায়।